ফিলিস্তিনের গাজা থেকে 2 মাইল দূরে কিবুটস এলাকা। 1930-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তোলেন এখানে। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণই ছিল। এরপর কিভাবে মুসলমানদের হটিয়ে ইহুদিরা ইসরায়েল দখলে নিল, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 1930-এর দশকে ইহুদিরা ফিলিস্তিনের গাজায় বসবাস শুরু করে। এরপর ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে। কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়ি ফিরতে দেয়নি। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মিশন পেরেজ 10 বছর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনিদের কেন এই দশা হলো সেজন্য তাদেরকেই প্রশ্ন করা উচিত। 1897 সাল থেকেই একটি রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল ইহুদিরা। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে নেয় ব্রিটেন। তখন থেকেই ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনে সহায়তা করবে বলে সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছিল ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথস্চাইল্ডকে। তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসাবে পরিচিত। সেখানে একটি রাষ্ট্র গঠনে ব্রিটেনের সহায়তার কথা জানানো হয়। যদিও রোমান থেকেই ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত। ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। 1933 সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করে। জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে। তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা। কিন্তু আরবদের সে বিদ্রোহ কঠোর হাতে দমন করে ব্রিটিশ সৈন্যরা। ফিলিস্তিনিদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমন নিপীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল। বিদ্রোহীরা তাদের জন্য একটি রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল। ব্রিটেনের সহায়তায় তারা কাজও এগিয়ে নিচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর লাখ লাখ ইহুদিকে হত্যার পর নতুন আরেকটি বাস্তবতা তৈরি হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে গিয়েছিল তাদের জন্য কি করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও গতি পায়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1 লাখ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেওয়া হোক। কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ বেঁধে যাবে। এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনিদের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। তখন ইউরোপ থেকে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে জাহাজে বোঝাই করে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। পরে ব্রিটেন জাতিসংঘের কাছে যায়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে 2টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক।
আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের সিদ্ধান্ত খারেজ করে দেয়, কিন্তু ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল, কিন্তু আরবরা অনুধাবন করছিল যে কূটনৈতিক দিক দিয়ে এ সমস্যার সমাধান হবে না। জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। ইহুদিদের সশস্ত্র দলগুলো তখন প্রকাশ্যে আসতে শুরু করে। তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল, কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব। এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না। ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে দেবে না। সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা। সবার দৃষ্টি ছিল জেরুজালেমের শহরের দিকে। মুসলমান, হিন্দু এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এই জায়গা। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবার কথা ছিল, কিন্তু আরব বা ইহুদি কোনো পক্ষই সেটা মেনে নেয়নি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। অন্যান্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1948 সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। অনেক বিশ্লেষক বলছেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করবার পরিকল্পনা করেছিল। 1948 সালের 14 মে তৎকালীন ইহুদি রাষ্ট্রের নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের 1 ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে। একসঙ্গে 5টি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে। যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তাদের মধ্যে মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় 35,000। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে। তাদের অস্ত্রের মজুদও শেষ হয়ে যায়। সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়। আর কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারত, কিন্তু তখনই জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানায়। যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা। তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাত থেমে যায়। 1947 সালের নভেম্বর থেকে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রায় 6,000 ইহুদি নিহত হয়েছিল। ইহুদিরা মনে করেন যে তারা যদি সে যুদ্ধ পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত। তবে 1948 সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল, আর আরবরা বরাবরই নির্যাতনের শিকার হয়ে আসছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।